শুভ দুপুর দর্শক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারণ হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই ভোট। এর আগে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে কবে হবে ভোট এমন উদ্বেগ উৎকণ্ঠায় ছিল ব্যবসায়ীদের, কারণ এর উপর নির্ভর করছে তাদের আগামীর বিনিয়োগ। তবে তফসিল ঘোষণার পরের দিন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদি গুলিবিদ্ধ হওয়া এবং তার মৃত্যু রাজনীতিতে তৈরি করেছে নতুন শঙ্কা। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে শঙ্কা এবং একটা অনিশ্চয়তা। এমন বাস্তবতায় কোন দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি, এসব নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ পাট পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। জনাব মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে নির্বাচনের একটি দিনক্ষণ হয়ে গেছে, নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তারপরে আসলে এর মধ্যে যখন এরকম একটি রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তার খবর শোনা যায় যে একজন প্রার্থীকে গুলি করা এবং তার মৃত্যু, সব মিলে আসলে যে একটা শঙ্কা তৈরি হয়েছে, এটিতে আপনারা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেই মৃত্যু, আমরা এটাকে নিন্দা জানাই। যে পক্ষই করুক না কেন, এটা কারোর জন্যই শুভ নয়। এবং বিশেষ করে আমাদের আগামী যে নির্বাচনের যেই যাত্রায় সামিল হয়েছে সারা দেশ, সেটা কিন্তু একটা বড় অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। একটা উৎসবমুখর প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল, সেখানে একটা সংকটময় প্ল্যাটফর্মের যাত্রার মাধ্যমে এই নির্বাচনটা কোন দিকে যায় সেটা হয়তো নির্ধারিত হবে। এবং সেই সাথে একজন সাধারণ মানুষ হিসাবে আমরাও আতঙ্কিত এবং বিচলিত যে এই নির্বাচনটা কি উৎসবমুখর পরিবেশে হবে নাকি অনিশ্চয়তায় সহিংস পর্যায়ে যাবে। এই বিষয়টি কিন্তু মানুষের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। এবং আমরা আশা করব যে যারা রাজনীতি করে, যেহেতু তারা দেশের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, মানুষের মধ্যে যে আশঙ্কা বা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা সর্বদল মিলে চেষ্টা করবে, উদ্যোগ নিবে, যাতে নির্বাচনে একটা যেই উৎসব হওয়ার কথা ছিল সেই যাত্রায় বাংলাদেশ আবারও সামিল হতে পারে এবং স্বাভাবিক, সুষ্ঠু এবং গঠনমূলক নির্বাচন হবে। এটাই হচ্ছে জাতির প্রত্যাশা। একইভাবে আমাদের ব্যবসায়িক সেক্টর থেকে আমরা প্রত্যাশা রাখছি যে আমরা যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি, একটা সংকটের মধ্যে যাচ্ছে, অর্থনৈতিক গতি স্লো হয়েছে, মানুষের একটা, আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন তারা আর্থিকভাবে ভালো আছে কিনা, আর্থিকভাবে তারা ভালো নেই। সেই সাথে ব্যবসা যারা করছে তারাও ভালো নেই। এই যে ভালো না থাকার থেকে আমাদের যে প্রত্যাশা যে আগামীতে নির্বাচন হবে, বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, মানুষের যে স্বাভাবিক যে অর্থনৈতিক গতিধারা সেটা আবার সস্থানে ফিরে আসবে এবং বাংলাদেশ একটা চলমান প্রক্রিয়াতে যাত্রায় সামিল হবে। সার্বিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সার্বিক উন্নয়নের যাত্রাটা আবার গতিশীল হবে। এই যে একটা প্রত্যাশা, আমরা মনে করি যে এই যে একটা অনিশ্চয়তার মধ্যে যে যাত্রাটা শুরু হয়েছে, এই অনুধাবনটা প্রত্যেকটা রাজনৈতিক দল করার চিন্তা করবে। কারণ মানুষ রাজনীতিবিদদের কাছে সুশাসন আশা করে, দেশের উন্নয়নটাকে আশা করে, স্থিতিশীলতা আশা করে। সুতরাং এই জায়গাতে যদি আবার রাজনীতিবিদরা ব্যর্থ হয়, তাহলে মানুষ কিন্তু সেটাও ভালোভাবে নিবে না। সুতরাং জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো, উনিরা যাতে বিষয়টাকে, জনগণের যে পালসটা আছে সেটা বুঝে উনিরা চিন্তা করবে আগামীর নির্বাচনের যাত্রাটা কিভাবে হওয়া দরকার, সেটাই গ্রহণযোগ্যতা যাতে পায়, এটাই আমাদের প্রত্যাশা। যারা রাশেদুল করিম মুন্না, আপনি যে বিষয়টি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং দীর্ঘদিন ধরে মানুষের যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা, যে আসলে ভোট দিবে বা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, সেই ভোটের আয়োজনটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন তিনি উপহার দিতে চান। সেই পরিবেশটা তৈরি করা এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভূমিকা, সবকিছু মিলে আসলে এই বিষয়টি
কোন দিকে আছে বা এটির বাস্তবতাটা আপনি কিভাবে দেখছেন? আমরা দেখছি যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই উন্নয়ন হয়নি। মানুষ কিন্তু প্রত্যাশায় ছিল সুশাসন নিশ্চিত হবে। যেহেতু গত সরকারের সময় মানুষের প্রত্যাশিত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানুষ হচ্ছে যে আমাদের গঠনমূলক যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেহেতু ব্যাহত ছিল, সুতরাং মানুষের প্রত্যাশা ছিল এই বর্তমান যে সরকার দায়িত্ব নিয়েছে অন্তত সুশাসনটা প্রতিষ্ঠিত করবে, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠু করবে। কিন্তু সেখানে কিন্তু সেভাবে আমরা মাঠ পর্যায়ে কিন্তু সেটা নিশ্চিত হয়নি। এবং সেই যাত্রায় এখন যে দায়িত্বটা সরকার নিয়েছে, নির্বাচনে যাত্রা সামিল হয়েছে, এই জায়গাটাতে হচ্ছে মানুষের স্বাভাবিকভাবে প্রত্যাশা যে এই ইলেকশনটা যতটা নির্ভরশীল, গঠনমূলক এবং দায়িত্বশীল হবে, অর্থাৎ জবাবদিহিতামূলক যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা আসবে মানুষের প্রতি মানুষের কিন্তু তাদের আস্থা থাকবে এবং যারা আসবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে। কারণ মানুষের কাছে যারা ভোট দিতে যাবে তাদের নিশ্চয়ই কিছু কমিটমেন্ট থাকবে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি থাকছে ব্যবসায়িক সেক্টর থেকে যে যারা নির্বাচিত হবে বাংলাদেশের আপাময় জনগণের যে প্রত্যাশা অর্থনীতির গতি স্বাভাবিক করা এবং আমাদের উন্নয়নের যাত্রায় সামিল হওয়ার জন্য তারা কি করবে। এখানে এসএমইর একটা বড় সংকটের মধ্যে আছে, আমরা সামনে এলটিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জের মধ্যে আছি, আমরা গ্যাস বিদ্যুতের একটা সংকটের মধ্যে আছি। সার্বিকভাবে নির্বাচনী স্তরে আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশের সার্বিক অর্থনীতির জন্য, বিশেষ করে ব্যবসায়ী সেক্টরের জন্য কি ঘোষণা করবে, এটা আমাদের একটা দাবি থাকছে। পাশাপাশি আপনি যে কথাটা বললেন যে আমরা যখন একটা স্বাভাবিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে মানুষের আস্থা, জনগণের আস্থা কিন্তু সেই জায়গাতে একটা মজবুত একটা অবস্থানে দাঁড়াবে। সুতরাং আমরা যেন কোনো ভাবে একটা নির্বাচন চাই না, আমরা স্বাভাবিক পরিস্থিতি, সুষ্ঠু এবং দায়িত্বশীল নির্বাচন চাই, এটি জাতির প্রত্যাশা। এবং সেক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু ওনারা ঘোষণা দিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এই তফসিলটা এই অস্থিরতাটাকে কাটিয়ে কিভাবে একটা স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা যায়, তা না হলে কিন্তু যারা জনগণ তারা কিন্তু আস্থা পাবে না, ভোট কেন্দ্রে যাওয়ার সাহসটা পাবে না। সুতরাং এই যে স্বাভাবিক পরিস্থিতি ভোট কেন্দ্রে যারা যাবে বা যেতে হবে, এই জায়গাতে আমি মনে করি আইন শৃঙ্খলা এবং সেই সাথে মানুষের মধ্যে যে সম্পৃক্ততা, প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্পৃক্ততা বাড়াতে হবে, বিকল্প কিছু নেই। জি জনাব মুন্না, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে গত 4 মাস ধরে ধারাবাহিকভাবে রপ্তানি নিম্নমুখী রয়েছে। এই রপ্তানি নিম্নমুখীর কারণটি কি এবং সেটি আপনাদের যে খাত আপনি কি শুনতে পাচ্ছেন? আবার বলেন একটু, কেন তুমি কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ জনাব মুন্না, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে গত 4 মাস ধরে রপ্তানি নিম্নমুখী রয়েছে এবং এটির প্রভাবটি বিভিন্ন সেক্টরে পড়েছে। আপনাদের সেক্টরের অবস্থা কি যদি একটু বলতেন? আমি পুরোটা শুনতে পারিনি, তারপরে আমি বলছি। আমাদের বিজনেস সেক্টর থেকে আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা স্বাভাবিক পরিস্থিতিটা চাই, আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটা উন্নতি চাই। জনাব মুন্না, আপনার কাছে জানতে চেয়েছিলাম রপ্তানির বিষয়টি, আনইন্টারাপ্ট সাপোর্টটা কিভাবে দেওয়া যায় এবং সার্বিকভাবে আমরা যে ব্যাংকিং সেক্টর একটা কনজারভেটিভ অ্যাপ্রোচে আছে, কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। যারা বিজনেস করছে তাদেরকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা ব্যাংক কিন্তু খুব কনজারভেটিভ ওয়েতে সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ যেই গতিতে ব্যাংকগুলা বা আর্থিক প্রতিষ্ঠানগুলা ব্যবসায়ী মহলকে সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিচ্ছে না বা আমরা পাচ্ছি না। এবং যে কারণে কিন্তু যেটা হয়েছে যে ব্যবসার যে গতিটা আনার কথা ছিল সেটা আমরা আনতে পারছি না, সার্বিকভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং পাশাপাশি আমি বলবো যে ব্যাংকের ইন্টারেস্ট রেটটাও কিন্তু অনেক বেড়ে গেছে, এইটা কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। বিশেষ করে এসএমই সেক্টরে যারা আছে সারা দেশে প্রায় 1 কোটির উপর উদ্যোক্তা আছে, তারা কিন্তু লোন পাচ্ছে না। নতুন করে হচ্ছে যে তাদের যে সেলসটা আছে, সেলসটা যেহেতু কমে গেছে, তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং এখানে অনেক উদ্যোক্তা কিন্তু তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। সুতরাং সার্বিকভাবে আমি বলবো যে এই নির্বাচনী ইশতেহারে আমাদের সামষ্টিক
অর্থনীতির উন্নয়নের জন্য যে আর্থিক খাতের যে শৃঙ্খলা নষ্ট হয়েছে, আর্থিক খাতের যে সাপোর্টটা ব্যবসায়ী মহল এক্সপেক্ট করছে, সেটা যেহেতু হচ্ছে না, এই ধরনের একটা জবাবদিহিমূলক একটা নির্বাচনী স্তরে ঘোষণা থাকা দরকার। জি, আপনার কাছে আমি আরো বলছি বিনয়ের সাথে, সাউন্ড আমি ঠিক মতো পাচ্ছি না। যারা মুন্না, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন হালকাভাবে শুনতে পাচ্ছি। আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে এখন। আপনার কাছে প্রশ্ন ছিল যে রপ্তানি তো নিম্নমুখী রয়েছে গত 4 মাস ধরে, এটির কারণটি কি এবং আপনাদের খাতে কি রকম প্রভাব পড়ছে? আবার বলবেন? প্রশ্নটি ছিল যে রপ্তানি নিম্নমুখী রয়েছে দেশের সার্বিক রপ্তানি, এবং আপনাদের খাতে সেটির কি অবস্থা এই মুহূর্তে? সরি, আমার মনে হচ্ছে আমাকে ডিসকানেক্ট করে কানেক্ট করতে হবে, সাউন্ডটা কেন জানি আসছে না। দর্শক, আমরা আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে একটি বিরতি নিতে চাই। বিরতির পর আবারও আলোচনায় ফিরব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এই মুহূর্তে আমরা আজকের যে পত্রিকাগুলো রয়েছে, বিশেষ কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখতে চাই যে তারা আসলে কি নিয়ে রিপোর্ট করেছে, সেগুলো একটু আমরা স্ক্রিনে দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তাদের বাংলা ভাষণে এটি রিপোর্ট করেছে যে শীতে বিদ্যুতের উৎপাদন নামলো সক্ষমতার 1/3, বাড়ছে ক্যাপাসিটি চার্জের বোঝা, এখন পর্যন্ত হয়নি লোডশেডিং। সেখানে তারা বলেছে যে শীতের আগমনে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 1/3 নেমে এসেছে। মৌসুমীর কারণে চাহিদা কমায় গ্রীষ্মকালের মতো বিদ্যুৎ সরবরাহের তীব্র চাপ কমেছে ঠিকই, কিন্তু এটি উদ্বৃত্ত উৎপাদন ক্ষমতা ধরে রাখার আর্থিক বোঝাও উন্মোচন করেছে। বিপুল সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র অলস পড়ে থাকায় বিদ্যমান চুক্তির আওতায় সরকারকে ক্যাপাসিটি চার্জ বাবদ বড় অঙ্কের অর্থ পরিশোধের দায় বহন করতে হচ্ছে। এই খাতের সংশ্লিষ্টরা বলছেন যে এই পরিস্থিতি উৎপাদন সক্ষমতা এবং প্রকৃত চাহিদার মধ্যে কাঠামোগত ভারসাম্যহীনতাকে তুলে ধরছে এবং বিদ্যুৎ খাতের পরিকল্পনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা পরের শিরোনামটা দেখতে চাই, একটি করেছে ডেইলি স্টার। তারা বলছে যে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আরও কমেছে, যেখানে বলা হয়েছে যে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে, ফলে শেয়ার বাজারে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ কমছে। 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাসেও একই প্রবণতা দেখা গেছে। বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়েছেন, এরকম জানিয়েছে পত্রিকাটি। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। এই শিরোনামটি করেছে শেয়ার বিচ। তারা বলছে যে ঝুঁকিতে পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান। সেখানে তারা বলেছে যে কয়েক মাস ধরে মন্দার ভিতর দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার, ফলে পুঁজিবাজারের বিনিয়োগকারী এখন বড় লোকসানের মধ্যে রয়েছে। বছরের অধিক সময় জুড়ে মন্দা থাকায় অবমূল্যায়িত অবস্থায় রয়েছে অনেক প্রতিষ্ঠানের শেয়ার দর। এরই মধ্যে ব্যবসা ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশ কয়েকটি কোম্পানি, বেশ কিছু কোম্পানি। তার মাঝে উল্লেখযোগ্য 3টি হল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড এবং বারাকা পাওয়ার লিমিটেড। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। পরের শিরোনামটি করেছে বাংলাদেশ প্রতিদিন। তারা বলছে যে ব্যয় বাড়ছে 10,000 কোটি টাকা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে। সেখানে তারা বলেছে যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নকশা পরিবর্তনের কারণে প্রায় উল্লেখযোগ্য হারে বাড়ছে। সবশেষ সংশোধিত প্রস্তাব অনুযায়ী প্রকল্পটির মোট ব্যয় প্রায় 10,000 কোটি টাকা বৃদ্ধি পেতে পারে, ফলে 17,000 কোটি টাকার প্রকল্পটি প্রায় 27,000 কোটি টাকায় পৌঁছাবে। ডলারের মূল্য বৃদ্ধি, নতুন কর নির্ধারণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে এই ব্যয় বাড়ছে বলে পত্রিকাটি জানিয়েছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। এটি করেছে সমকাল। সমকালের এই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে উচ্চ আর্থিক ঝুঁকিতে রয়েছে দেশের 42টি সরকারি প্রতিষ্ঠান, যেখানে তারা বলেছে যে আর্থিক অবস্থা বিবেচনায় সরকারি খাতের 42টি প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে 230টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে, তবে এইসব প্রতিষ্ঠানের বেশ কিছু সেবামূলক হওয়ায় সেগুলো বাদ দিয়ে আর্থিক কাজে পরিচালিত 101টি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত সংস্থা
সংস্থার দেনা ও সম্ভাব্য দায় বিবরণী বিশ্লেষণ করে এমন মূল্যায়ন এসেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025-এ এমন তথ্য রয়েছে। রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি মূল্যায়নের জন্য বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে তাদের অবস্থানকে 5টি ঝুঁকি স্তরে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই যে অর্থনীতিতে রাজনৈতিক যে প্রভাব, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ পাট শিল্প ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের সভাপতি জনাব রাশিদুল করিম মুন্না। জনাব মুন্না, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন এবং শুনতে পাচ্ছেন। যে বিষয়টি আপনার কাছে জানার ছিল যে আমাদের যে ধারাবাহিকভাবে যে রপ্তানি কমে যাচ্ছে, আমরা দেখছি যে গত 4 মাস ধরে রপ্তানি কমছে, এটির কারণটি কি বলে আপনি মনে করেন এবং সেই কারণটি আপনাদের খাতে কিভাবে প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। এখন সাউন্ডটা বেটার। আমরা দেখছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তীকালে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, সবকিছু নিয়ে কিন্তু সারা বিশ্বের যে অর্থনীতি সেটার মধ্যে যে স্বাভাবিক গতি বা প্রভাবটা ছিল সেটা কিন্তু একটা ছন্দপতন হয়েছে। একটা অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে বায়ারদের সাইড থেকে যে বাংলাদেশের ট্যারিফ কেমন হবে, এবং আপনারা হয়তো জানেন যে বছর বিশেষ করে দুবার বায়াররা অর্ডারগুলি প্লেস করে। তো যে সময়টা অর্ডার প্লেস করার কথা ছিল তখনই কিন্তু ট্রাম্প প্রশাসনের যে শুল্ক নীতির ইস্যুটা সামনে আসে। অনেক বায়ারই হচ্ছে কিছুটা কনজারভেটিভ ওয়েতে অর্ডার প্লেস করে, যেখানে তারা যে পরিমাণ অর্ডার প্লেস করতো 20 থেকে 30% ক্ষেত্রে বিশেষে তারা কমিয়ে অর্ডারগুলো দিয়েছে, কারণ তাদের দেশেও আর্থিক একটা অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, ক্রেতাদের একটা বলবো যে সিকিউরড লেভেলে তারা পারচেস করছে, সেটার প্রভাব কিন্তু সারা বিশ্বের যে অর্থনীতি আছে সেটার মধ্যে পড়েছে। সেই ধাক্কাটা বাংলাদেশের মধ্যে লেগেছে। বাংলাদেশে অতিরিক্ত ভাবে যেটা যুক্ত হয়েছে, এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা দেখছি যে আমাদের এখানে বায়ারদের যে কনফিডেন্স ছিল এটা অনেক ক্ষেত্রেই দুর্বল হয়েছে। বায়াররা বাংলাদেশের ব্যাপারে যেভাবে পজিটিভলি অগ্রসর হওয়ার কথা ছিল, আমরা গত 1-1.5 বছর, বিশেষ করে 2 বছরের মধ্যে আমরা দেখছি অনেক বায়ারই কিন্তু যারা নতুন নতুন বায়ার, নতুন নতুন দেশ, তারা সেভাবে আসছে না বাংলাদেশে এবং নতুন অর্ডার দিচ্ছে না। যারা এক্সিস্টিং আছে তারাই মূলত অর্ডারগুলো প্লেস করছে। তো এই জায়গাতে হচ্ছে আমাদের সার্বিক যে রপ্তানি সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে। পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য যে স্বাভাবিক প্রক্রিয়াতে বিনিয়োগটা হওয়ার কথা ছিল, বিশেষ করে আপনি দেখবেন ব্যাংকগুলোতে গত 2 বছর যারা এক্সিস্টিং ব্যবসা করছে তারা কিন্তু বিনিয়োগ করছে না নতুন ভাবে। অর্থাৎ বিনিয়োগ না করলে আপনার গ্রোথটা বাড়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে আপনি প্রত্যেকটা ব্যাংকে দেখবেন, গার্মেন্টস সেক্টর বলেন, জুট সেক্টর বলেন, লেদার সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা প্রতি বছর 10% বা 20% গ্রোথ বাড়ানোর জন্য নতুন কিছু বিনিয়োগ করে নতুন মেশিনারি আনা হয়, যাতে প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার যে প্রোডাক্টিভিটি আছে সেটা যাতে বাড়ে এবং হচ্ছে তার গ্রোথটা যাতে কন্টিনিউ থাকে। এই জায়গাতে হচ্ছে আমরা নতুন বিনিয়োগটা না হওয়ার কারণে আমাদের যেই টার্গেট আছে, আমাদের ইপিবি যে প্রতি বছর একটা টার্গেট করা হয়, সেই টার্গেটটা পূরণ হচ্ছে না। সার্বিকভাবে আমাদের যেই এক্সপোর্টের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণে এবছর ব্যর্থ হয়েছে। এবং এই অস্থিরতা বা সংকট বা অনিশ্চয় যদি অব্যাহত থাকে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা আপনি নিজেও কোনো নতুন ভাবে বিনিয়োগ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়া এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। এই বিষয়টা আমি বিনয়ের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, যেহেতু রাজনীতিবিদরা দেশের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা আছে, এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিতে। জি, মতভেদ থাকবে, সেই জায়গাতে একটা সমাধান বের করতে হবে, দেশটা আপনার আমার সবার একটা স্বাভাবিক পরিস্থিতিতে যাতে ফিরে আসে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে বিনিয়োগ হবে না, আমাদের যে চ্যালেঞ্জের কথা বললাম, আমাদের গ্রোথ বাড়বে না, বরং উল্টো যেটা হয়েছে, মুদ্রাস্ফীতির একটা কিন্তু চরম
আকার ধারণ করেছে, এবং সেটার কিন্তু ধাক্কাটা সাধারণ মানুষ দিচ্ছে। আপনি যদি সাধারণ মানুষের দিকে কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে আমরা সাধারণ মানুষ ভালো নেই। সুতরাং এই ভালো করার দায়িত্বটা কিন্তু রাজনীতিবিদদের। আমি বলবো ওনাদের নির্বাচনী ইশতেহারে এই সার্বিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, রপ্তানির বৃদ্ধি, এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জটাকে কিভাবে উত্তরণ করবে, এবং সার্বিকভাবে অ্যাসেম্বলিদেরকে কিভাবে দিবেন কর্মসূচি, যেহেতু সরকারের দায়িত্ব এবং আর্থিক উন্নয়ন করা। জি। সুতরাং এই যে আরেকটা বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক খাসা করছে যারা দেশে আছে, দেশে থাক, এবং এই বিষয়টা যদি সুনির্দিষ্টভাবে ঘোষণা না থাকে, মানুষের কিন্তু যে আস্থাটা আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, যে আমাদের ঋণ প্রবৃদ্ধি কমছে, এটি নিয়ে যদি একটু বলতেন, কারণ সেটা থাকবে না, এবং সেটা বাংলাদেশ ঋণ প্রবৃদ্ধি নিয়ে যদি একটু বলতেন, ঋণ প্রবৃদ্ধি কমছে। আবার বলবেন? ঋণ প্রবৃদ্ধি নিয়ে যদি বলতেন, ঋণ প্রবৃদ্ধি। জি, আমরা দেখছি যারা দীর্ঘদিন ধরে বিজনেসটা চালিয়ে একটা জায়গায় এসেছে, বিশেষ করে আমরা 5 আগস্টের পরে দেখছি সেন্ট্রাল ব্যাংক খুব কনজারভেটিভ অ্যাপ্রোচে আছে। তার প্রেক্ষিতে প্রত্যেকটা ব্যাংক বা প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান তাদের এক্সিস্টিং যে কাস্টমার আছে বা ব্যবসায়ী আছে, তাদেরকে যেভাবে ঋণ বিতরণটা করতো ইতিমধ্যে, সেই জায়গাতে যথেষ্ট সতর্কতা এবং যথেষ্ট কনজারভেটিভ ওয়েতে তারা নতুন ভাবে বিনিয়োগ করছে। যে কারণে কিন্তু একজন রপ্তানিকারক যখন ইম্পোর্ট করে তার রপ্তানির মেটেরিয়ালস ইম্পোর্ট করবে বা অন্যান্য অ্যাসেট ওপেন করবে, সেক্ষেত্রে সেটা ঠিক তার যেখানে 2 মাসের মধ্যে পুরো বিনিয়োগের জায়গাতে তারা হচ্ছে সেভাবে স্বস্তির জায়গাতে নেই। সুতরাং সার্বিকভাবে কিন্তু আমাদের রপ্তানিতে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে, সেটা কিন্তু একটা কারণ। পাশাপাশি আমরা বলবো যে নতুন যারা বিনিয়োগ করবে, আমি একজন দেশীয় বিনিয়োগকারী হিসেবে তো আমি অনিশ্চয়তার মধ্যে আছি, এই সংকটকালীন তো আমি নতুন ভাবে করবো না। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের বিনিয়োগ করার পরিস্থিতিটা তখন জনাব মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আপনার কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করেছি। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আমাদের আজকের শেয়ার বাজারের সবশেষ অবস্থা। শেয়ার বাজারের এই মুহূর্তের অবস্থা যদি আমরা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে, সেটি আমরা একটু দেখতে চাই কি অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই এই মুহূর্তে একটু যদি রিফ্রেশ দেন, আমি আমাদের এখানে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই নিম্নমুখী রয়েছে। ঢাকায় ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 25 পয়েন্ট কমেছে, এই মুহূর্তে অবস্থান করছে 4806 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সরিয়া ভিত্তিক, সেটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 994 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 1848 পয়েন্টে। এখন পর্যন্ত 170 কোটি টাকা লেনদেন হয়েছে। 87টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 222টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 78টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, শেয়ার বাজারের পর এবার আমরা দেখতে চাই মুদ্রা স্বর্ণ বাজারের অবস্থা। আমরা শুরুতে যদি দেখি যে আসলে এই মুহূর্তে আজকের যে মুদ্রা বাজারের অবস্থা একটু দেখতে চাই। মুদ্রা বাজারের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দাম দেখতে চাই। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি প্রতি ভরির দাম আজকের বাজারে রয়েছে 2,17,760 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,07,210 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,77,642 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,47,899 টাকা।
একই সাথে জানাবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটির দাম আজকের বাজারে রয়েছে 4,572 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 4,362 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 3,732 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 2,799 টাকা। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। দিনাজপুরের বিরল উপজেলায় ঐতিহ্যবাহী 150 বছরের পুরনো সিটি মরিচের সুনাম রয়েছে দেশ জুড়ে। উপজেলাটিতে কৃষিতে পরিচিতি পেয়েছে সিটি মরিচ দিয়ে, গুণে ও মানে বেশ ভালো হয়। বাজারে মরিচের বেশ চাহিদা এবং দাম রয়েছে, যে কারণে স্থানীয় কৃষি অফিস এই ফসল চাষে কৃষকদের বিভিন্ন কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1 থেকে 1.5 ফুট উচ্চতার গাছে থোকায় থোকায় ঝুলছে দিনাজপুর বিরল উপজেলার 150 বছরের ঐতিহ্যবাহী সিটি মরিচ। স্বাদ, রং ও সৌন্দর্য বাজারে ভোক্তাদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে। বর্তমানে মরিচ খেতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। অল্প দিনেই পুরোদমে বাজারে উঠতে শুরু করবে দিনাজপুরের এই ঐতিহ্যবাহী সিটি মরিচ। কাবা ফি মরে যাও দিলে ছেকা দিল ফি আবার টেকুলে মরেছে এই ফি আবার ইয়া করবা আছে ঘাস উঠবা আছে নেলবা আছে 1-1.5 মাস পর তুলবো। এগুলাকে সিটি মরিচ বলে আমাদের এখানে। এগুলা মরিচ খুবই ভালো হয়। সার পরিচর্যা চলতেছে আর কি। এই আল্লাহ দিলে ভালো দাম পাওয়া যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের ভিন্নভাবে মরিচ চাষে উৎসাহ সহ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি এবার আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় সিটি মরিচের ফলন ভালো হয়েছে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। প্রায় 150 বছরের পুরনো এই মরিচ কৃষক নিজেদের মধ্যে চাষাবাদ করছেন এবং এটির ফলন বেশ ভালো হওয়ায় কৃষক বেশ লাভবান হচ্ছে এবং এই সিটি মরিচ চাষ করেই অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে এবং কৃষক এই সিটি মরিচেই তার নতুন স্বপ্ন বুনছে। এবছর বিরল উপজেলায় 65 হেক্টর জমিতে সিটি মরিচের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 800 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 2 বছর ফরিদপুরে পেঁয়াজ চাষে লোকসান গুনলেও এবছর পেঁয়াজের বাজার দর ভালো থাকায় আশার স্বপ্ন বুনছেন কৃষক। ভালো ফলন পেতে খেতে বাড়তি যত্ন নিচ্ছেন তারা। তবে মৌসুমের শুরুতেই সার সংকটে হতাশ কৃষক। তাদের অভিযোগ, কৃত্রিম সংকটের কারণে বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। ফরিদপুরে এখন এমন চিত্র অহরহ। দেশে পেঁয়াজের মোট চাহিদার বড় একটি অংশ ফরিদপুরে উৎপাদন হয়। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই পেঁয়াজের বাজার দর ভালো থাকায় খুশি কৃষকেরা। আর তাই গত 2 বছরের লোকসান পুষিয়ে নিতে পেঁয়াজ খেতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষক। গত 2 বছর পেঁয়াজ ক্ষেত করে লস হয়েছে, এবার আশা করা যায় ভালো লাভ পাবো। ক্ষেত ভালো আছে, এখন ভালো আছে। যদি 8 দিন 15-20 দিন পর পেঁয়াজ উঠে যাবে। 1 বিঘে বইতে 60-65 হাজার টাকা খরচ হয়েছে। মোটামুটি 1,20,30 হাজার টাকা বেচাইন করতে পারবো। এদিকে পেঁয়াজ রোপণ মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট দেখা দেয় বেশি দামে সার কিনতে হচ্ছে, অভিযোগ কৃষকের। সার ওষুধ দাম বাড়ার কারণে এবার পেঁয়াজের উৎপাদন খরচ বাইরে গেছে। গেল আবার কিনছে হইলো 800-900 টাকা বস্তা, আর এবার হলো 1400-1500-1700 টাকা। কাঙ্ক্ষিত ফলন পেতে পরিপক্ক পেঁয়াজ উত্তোলনের পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। কৃষকদের পরামর্শ দিচ্ছি যে পেঁয়াজটা পরিপক্ক করে তারপর যদি তারা উঠায় তাহলে তাদের যে উৎপাদনটা, সেই উৎপাদনটা তারা সঠিক মাত্রায় পাবে। আর যদি অপরিপক্ক অবস্থায় উঠায় তাহলে কিন্তু তাদের ফলনটা কমে যাবে। ফরিদপুরে এবছর 5285 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরিদপুরের প্রতিবেদনটি দেখলাম, যেখানে পেঁয়াজ চাষ নিয়ে আশাবাদী কৃষকরা। আমরা এবার দেখে নিতে চাই আরেকটি প্রতিবেদন। কুয়াশা আচ্ছন্ন শীতের সকাল,
অথবা সন্ধ্যায় গ্রামীণ মেঠোপথের ধারে শুরু হয় খেজুর রস সংগ্রহ ও বেচে কেনার মৌসুম, যা ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত। দেশের অন্যান্য এলাকার মতো বগুড়াতেও চলছে রস সংগ্রহ। সকালে আর সন্ধ্যায় গাছ থেকে রস সংগ্রহ করে বিক্রি হচ্ছে। গাছিয়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে সংগ্রহ করছে খেজুরের রস। সন্ধ্যা রাতে বগুড়ার পল্লীতে টাটকা রস খেতে বিভিন্ন বয়সীদের ভিড় দেখা যাচ্ছে। তবে কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালামের প্রতিবেদন। বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রায় শতাধিক খেজুর গাছে গেল 10 বছর ধরে গাছিরা রস সংগ্রহ করে আসছেন। গাছে বাদুড় বা পাখিরা যাতে না বসে সেজন্য নেট ব্যবহার করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রস সংগ্রহ করা হচ্ছে, যাতে রস থাকে টাটকা ও নিরাপদ। নিরাপত্তা বেষ্টনী ও টাটকা রস পাওয়ায় এখানে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই রস খেতে ভিড় করেন বিভিন্ন বয়সীরা। এই রস খেয়ে খুব ভালো লেগেছে এবং নিরাপদ মনে হয়েছে। রসটা আসলে খুব মজাদার। আমাদের গ্রামগঞ্জে আসলে আমরা আগে যখন ছোট ছিলাম এই রস আমি খুব পেরে খাইছিলাম। দীর্ঘ 1 বছর পর রস খাওয়া আজকে খাইলাম, তো অসাধারণ আর কি। রাতে ঠান্ডা কম হয়, তাই বিক্রি ভালো হয় বলে জানান গাছিরা। রাত্রিতে আসে, ঠান্ডাটা কম হয়, সবাই খাওয়া তৃপ্তি পায় সকালে বলে। তাই দূরে থেকে লোকজন আসে বলে ভালো লাগে, তাই আসে। তবে নিপা ভাইরাস সহ নানা রোগ থেকে বাঁচতে কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। কাউন্সেলিং এবং মোটিভেশন করে থাকে সাধারণ জনগণের মাঝে, এবং এখানে আমাদের পরামর্শ হলো যে খেজুরের কাঁচা রস খাওয়াতে বিরত থাকতে হবে। কোনো ক্রমে আমরা বলি যে খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না। শীতে খেজুরের রস গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। অনেক মানুষের জীবিকা নির্বাহ হয় শীতের এই খেজুরের রস থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিবেদন দেখলাম যেখানে আসলে খেজুরের রস নিয়ে মানুষের আগ্রহ এবং আসলে এটি যে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার, সেই বিষয়টি আসলে প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের প্রতিবেদক। যেখানে দেখলাম যে সেই পুরনো ঐতিহ্য বা সেই রস সংগ্রহের যে বিষয়টি, সেটি আমরা দেখার সুযোগ তৈরি হলো। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। জাপানে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব জাপান BOJ। সর্বসম্মত সিদ্ধান্তে প্রধান নীতিগত সুদের হার 0.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 0.75%। BOJ জানায় দেশের অর্থনীতিতে ধীরে ধীরে ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত মিলছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুদ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত জাপানের অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।